রাত 11টা বাজে। মেসের ছেলেমেয়েদের জন্য রাত 11টা আহামরি কোনো রাত নয়। গ্রামের মানুষের এক ঘুম হয়ে যায় রাত 11টায়। কিন্তু শহরে মেসে থাকা ছেলে মেয়েদের জন্য রাত 11টা মানে কেবলই সন্ধ্যা। তন্ময় পরপর 3টা টিউশনি শেষ করেছে। লাস্ট টিউশনিটা ছিল ছোয়াদের এক ভাড়াটিয়ার মেয়ে। তন্ময় অন্য টিউশনিগুলা সপ্তাহে 3 দিন পড়ালেও ছোয়াদের বাসার ভাড়াটিয়ার মেয়েকে শুক্রবারও মিস দেয় না। স্টুডেন্টের মা বাবার কাছে তন্ময় এজন্য খুব প্রশংসনীয়। এত ভালো একজন ছাত্র তন্ময়, টিউশনিতে অভিজ্ঞতাও অনেক ভালো। এই যুগে কেউই সপ্তাহে 7 দিন পড়ায় না। রেগুলার স্টুডেন্টের মায়ের এত প্রশংসা শুনতে শুনতে অভ্যস্ত তন্ময়। কিন্তু স্টুডেন্টের মা জানে না তন্ময় এ বাসায় কেন পড়াতে আসে। কারণটা একমাত্র ছোয়া। কেবল ছোয়াকে দেখতে পারবে বলেই এই টিউশনিটা করানো। পড়ানো শেষ হলে তন্ময় ছোয়াকে মেসেজ করল, পড়ানো শেষ আমার, বাইরে এসো। তন্ময়ের মেসেজ পেয়ে ছোয়ার ঠোঁটে মৃদু হাসি। ঠোঁটে মুচকি হাসি নিয়ে ছোয়া বাইরে এসে রিপ্লাই করল, এসছি। তন্ময় বাইরে এসে দেখল ছোয়ার গায়ে একটা সাদা টি শার্ট, পরনে কালো প্লাজো, মাথায় একটা সাদা রঙের ক্যাপ, চুলগুলো ছেড়ে দেওয়া। ছোয়া সিঁড়িতে দাঁড়িয়ে ফোন চাপছে। তন্ময় এসে একটা শুকনো কাশি দিল। শব্দ শুনেই ছোয়া চোখ তুলে তাকাল। দুই ঠোঁটের মাঝে কিঞ্চিত ফাঁকা। খানিকটা মুগ্ধতা, খানিকটা অবাককরা চাহনিতে তাকিয়ে আছে ছোয়া। এই সিমসাম পোশাকে তন্ময়কে এত মোহনীয় দেখাচ্ছে কেন? ধবধবে ফর্সা শরীর, নাকের ডগায় কালো মিচমিচে তিলটা থেকে যেন ছোয়া চোখই সরাতে পারছে না। টিভির পর্দায় যে হ্যান্ডসাম, সুদর্শন নায়কদের দেখানো হয় তারা তো কেউ তন্ময়ের মতো সুন্দর নয়। তন্ময়ের তো সিনেমা জগতে থাকা উচিত। আল্লাহ কি সব সৌন্দর্য একটা মাত্র ছেলের ভেতরে ঢেলে দিয়েছেন। ছোয়াকে ওভাবে তাকাতে দেখে তন্ময় কিছুটা লজ্জা পাচ্ছে। ঠোঁটে লাজুক হাসি চেপে রেখে ছোয়াকে বলল, কি দেখছ? ছোয়া চোখের দৃষ্টি সরিয়ে ফেলে বলল, আমাকে তুমি বলবি না? আমার কেমন যেন লাগে। তন্ময় মোহনীয় চোখে ছোয়ার লাজুক চোখের পাতায় তাকিয়ে বলল, নিজের বউকে কেউ তুই বলে নাকি? ছোয়া ভীষণ লজ্জা পেল। সে অন্যদিকে ঘুরে বলল, আমি তোর বউ নাকি? তন্ময় মৃদু স্বরে বলল, এই মুহূর্তে তোমার লজ্জারাঙা মুখের দিকে তাকিয়ে ফিল করলাম আমার বউ সামনে দাঁড়িয়ে আছে। একমাত্র আমার সামনে যে এভাবে লজ্জা পাবে। আমার বউ না হলে তুমি এভাবে লজ্জা পাচ্ছ কেন? ছোয়া চোখমুখ থেকে লজ্জা আড়ারের বৃথা চেষ্টা করল। ঝাঝালো কণ্ঠে বলে উঠল, লজ্জা বা বাল পাচ্ছি। যা তুই, অনেক রাত এখন। ছোয়া, ছোয়া, ছোয়া 3 বার ডাকল তন্ময়। কি সুন্দর মধুর আবেদনময়ী ছিল সে ডাক। ছোয়া ভেতর থেকে উল্লাসিত। আনন্দে তার তন্ময়কে জড়িয়ে ধরতে ইচ্ছা করছে। পছন্দের মানুষ ডাকলেও এত সুন্দর শোনায়। ছোয়া নিজের ভালো লাগা ভেতরে চেপে ধরে বলল, বল। তন্ময় ফিসফিস করে বলল, সমস্যা কি ছোয়া? কোনো সমস্যা? তন্ময় আবারও ফিসফিস করে ছোয়ার দিকে ঝুঁকে বলল, আমাকে বুঝিস না কেন তুই? ছোয়া তন্ময়ের বুকে মৃদু ধাক্কা দিয়ে বলল, কি বুঝব তন্ময়? কেমন যেন দুজনে দুজনের হৃদয়ের অনেকটা কাছাকাছি এই মুহূর্ত। কিছু মুহূর্ত অটোমেটিকই এমন তৈরি হয়ে যায়। তন্ময় ভালোবাসা মিশ্রিত কণ্ঠে বলল, আমি তোমাকে ভালোবাসি ছোয়া। এটা কেন বোঝো না? কিন্তু আমি বাসি না তন্ময়।
তুই আমার বেস্ট ফ্রেন্ড। তন্ময় ছোঁয়ার হাত ধরে ফেলল খপ করে। তন্ময়ের স্পর্শ পেয়েই কেঁপে উঠল ছোঁয়া। হৃদয় ছোট্ট ঝড় উঠল ভালোবাসার। তন্ময় ছোঁয়ার হাত ধরে বলল, বেস্ট ফ্রেন্ডরা কি বেস্ট হাজব্যান্ড ওয়াইফ হতে পারে না? একটা সুযোগ তো দাও ছোঁয়া। ছোঁয়া হাত মোচড়ামুচড়ি করে বলল, প্লিজ তন্ময়। দিন দিন তোর পাগলামি বাড়ছে ছাড়া কমছে না। কেমন নির্লজ্জ, বেহায়া হয়ে যাচ্ছিস। ভালোবাসা তো দিন দিন বাড়ে ছোঁয়া। ধরে নাও আমি তোমার পাগল, বেহায়া, নির্লজ্জ প্রেমিক। ছোঁয়া অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, এমন বেহায়া প্রেমিক লাগবে না আমার। আচমকা তন্ময় ছোঁয়ার গালে ঠোঁট ডুবিয়ে দিয়ে বলল, আমার গভীর স্পর্শ দিয়ে গেলাম। দেখি কিভাবে আমাকে ছাড়া থাকতে পারো। বলেই তন্ময় হাসতে হাসতে বেরিয়ে গেল। ছোঁয়া চোখ বড় বড় করে গালে হাত দিয়ে তন্ময়ের দিকে তাকিয়ে রইল। রাত 12টা বাজে। দীপ আর মৃন্ময়ের মাথা খাটের ওপর, পা ওয়ালে বাঁধানো। মৃন্ময় তরির সাথে কথা বলার জন্য পিহুর নাম্বারে বারেবার কল দিচ্ছে। পিহু বারবারই ফোন কেটে দিচ্ছে। মৃন্ময় রাগে গটমট করতে করতে বলল, আমার বোন না রাক্ষসী বুঝি না। কর্কস মহিলা একটা। নিজের তো অনুভূতি নেই। ভাইয়ের অনুভূতি ও বোঝে না। জানে যে আমি ফোন রিসিভ করলেই বলবো তরির সাথে কথা বলিয়ে দিতে। সেটা বুঝেই ফোন কেটে দিচ্ছে। দীপ ফোন চাপতে চাপতে বলল, বোন বড় হইছে। দেখ কার সাথে প্রেম করছে। তুই বা ডিস্টার্ব করছিস কেন? মৃন্ময় খুব কনফিডেন্টলি বলল, ওসব ও বোঝে না। বুঝলেও তোকে বলবে? মৃন্ময় ওয়াল থেকে পা নামিয়ে দীপের পেটের ওপর উঠিয়ে বলল, প্রেম করলে করুক, কিন্তু তোর মতো চরিত্রহীন কারো সাথে যেন না করে। দীপ মৃন্ময়কে লাথি মেরে বলল, শালা যদি তোর বোন না হতো, একটা চান্স নিতামি। ভাগ্য ভালো বোনটা তোর। মৃন্ময় দীপের হাত থেকে দীপের ফোনটা কেড়ে নিয়ে বলল, দেখি কোনো মাদারবোর্ডের বোনের সাথে চ্যাট করছিস। কোনো বলদের বোন তোর সাথে কথা বলে। দীপ মৃন্ময়ের মাথায় একটা চাটি মেরে বলল, শালা ভাবি হয় তোর। সম্মান দিয়ে কথা বল। মৃন্ময় ভ্রু কুঁচকে দীপের দিকে তাকিয়ে প্রশ্ন করল, ভাবি? কার ভাবি? এক রাতের মাঝে পয়দা হলো কইতে? দীপ মৃদু হেসে বলল, গতকাল থেকে। মৃন্ময় তন্ময়কে উদ্দেশ্য করে বলল, এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জাতির ক্রাশ তন্ময় ভাই। আপনি কি জানেন গুরু, দীপের প্রেম হলো কবে, কখন? তন্ময় খাতায় ম্যাথ করছিল। মৃন্ময়ের কথায় কলম থামাল। মুচকি হেসে বলল, আমি তো গতকালই ওকে সান্ত্বনা দিচ্ছিলাম। কখন কি ঘটাল? মৃন্ময় দীপের ফোন থেকে ফোন আড়ালে নিয়ে মেসেজ লিখল, জান একা একা ঘুম আসছে না। নিড ইউ। মেসেজ লিখে নিজে নিজেই জোরে হেসে উঠল। দীপের সন্দেহ হল। দীপ মৃন্ময়কে খুব ভালো করেই চিনে। নিশ্চয়ই কোনো অঘটন ঘটিয়েছে। মৃন্ময়ের হাত থেকে ফোন কেড়ে নিয়ে মেসেজ রিমুভ ফর এভরিওয়ান করতে গিয়ে ওয়ানলি মি করে ফেলছে। দীপ ফোন দূরে ছুঁড়ে মেরে বলল, দেখ কি করলাম, মেসেজ রিমুভ করতে গিয়ে এভরিওয়ানের পরিবর্তে ওয়ানলি মি করেছি। দিলই তো আমাকে মেয়েটার কাছে চরিত্রহীন বানিয়ে। এই মেয়ে হাত থেকে ছুটে গেলে আমি মৃন্ময়ের ঘুমন্ত অবস্থার ছবি তুলে ফেসবুকে আপলোড দিব। ইসরে, মেয়েটা কত সুন্দর দেখতে। সারাক্ষণ আমার চোখের সামনে ভাসছে। তন্ময় বলল,
দেখিস যেন ফেক আইডি না হয়। দীপ হতাশ হয়ে বলল, এটা যদি কোনো অ্যাডের আইডি হয়, আমি সেই অ্যাডেকে বিয়ে করব। তবুও আর সিঙ্গেল থাকব না। কেটে গিয়েছে 7 দিন। রুমের দরজা জানালা সব বন্ধ করে অন্ধকার রুমের ফ্লোরে বসে আছে জিনাত। ঘণ্টাখানিক সময় ধরে সে কাঁদছে। চোখের সামনে সারাক্ষণ ভেসে উঠছে রোশান সারার দাম্পত্য জীবন। আজ সারার পাশে তার থাকার কথা ছিল। সামান্য একটা ভুল তাকে রোশানের জীবন থেকে ছিটকে অনেক দূরে ছুঁড়ে ফেলে দিল। জিনাত কিছুতেই রোশানের পাশে সারাহকে মেনে নিতে পারছে না। দিন দিন মনটা আরও বিষের মতো হয়ে উঠছে তার। যে কোনো কিছুর বিনিময়ে সারাহকে সরিয়ে রোশানকে তার জীবনে আনতেই হবে। প্রয়োজনে সারাহকে খুন করে হলেও। একটা মেয়ে ভালোবাসলে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা সারাহকে বুঝিয়ে দিতে হবে। কি যোগ্যতা আছে সারার রোশানের বউ হওয়ার? রোশানের বউ তো আজ আমার হওয়ার কথা ছিল। কি থেকে কি হয়ে গেল? এমন সময় জিনাতের ঘরের দরজা কেউ ধাক্কা দিল। সাথে সাথে বাহিরের আলো গিয়ে অন্ধকার রুমটা পরিষ্কার ফর্সা করে ফেলল। জিনাত দ্রুত চোখের পানি মুছল। ফ্লোর থেকে উঠে দাঁড়িয়ে দেখল সারাহ তার রুমে প্রবেশ করছে। সারাহকে দেখেই জিনাতের চোখ দুটো আগুনের মতো আকার ধারণ করল। সারাহ কেন এসছে সেটা সারাহ বলার আগেই জিনাত ফোঁস করে উঠে বলল, তুমি কেন এসছো এ রুমে? বের হও এক্ষুনি। সারাহ জিনাতের ব্যবহার দেখে অবাক হয়ে জিনাতের দিকে তাকাল। বিয়ের পর এই প্রথম সারাহ জিনাতের রুমে প্রবেশ করেছে। চারদিকে চোখ বুলিয়ে দেখল ওয়ালে কয়েকটা ছবি টাঙানো। তার মাঝে একটা ছবিতে চোখ গেল। রোশান গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে, জিনাত হাসিখুশি মুখে দাঁড়িয়ে আছে। ছবিটি দেখেই সারার সর্বাঙ্গ আবারও আগুনের মতো জ্বলে উঠল। সে কোনোভাবেই জিনাতের পাশে রোশানকে সহ্য করতে পারছে না। হঠাৎ কেন জিনাতকে নিয়ে সারার মাঝে এত জেলাসি সেটা সারাহ নিজেও জানে না। এই জেলাসি দিন দিন কেমন বেড়েই চলেছে। জিনাত সারার থেকে কোনো রেসপন্স না পেয়ে আবারও বলে উঠল, তোমাকে না বের হতে বলেছি এ রুম থেকে। কি জন্য এসছো? সারার হাতে ছিল ঘর ঝাড়ু দেওয়া ঝাড়ু। সেই ঝাড়ুটা জিনাতের দিকে ছুঁড়ে মারল। সাথে সাথে ঝাড়ুটা গিয়ে জিনাতের গায়ে লাগল। জিনাত সারার সাহস দেখে অবাক হয়ে চোখ বড় বড় করে সারার দিকে তাকাল। ঝাড়ুটা ঝাড়ি মেরে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে বলল, তোমার এত বড় সাহস? আমাকে ঝাড়ু ছুঁড়ে মারলে? সারাহ আলগোছে শাড়িটা কোমরে গুজে বুকে হাত বেঁধে দাঁড়াল। চোখে মুখে তীব্র বিরক্তি নিয়ে উত্তর দিল, ভালো ব্যবহার যার ভালো লাগে না তাকে ঝড়ুই দিতে হয়। আপনি কি ভেবেছেন আমার সাথে খারাপ ব্যবহার করবেন আর আমি রোজ আঙুল চুষব? আপনার ফুপ্পি আমাকে বলেছে আপনার ঘর ঝাড়ু দিয়ে দিতে। এমনিতেও আমার খেয়ে অনেক কাজ আছে। আপনার ঘর আমি ঝাড়ু দিতে আসিনি। ঝাড়ুটা আপনার হাতে ধরিয়ে দিতে এসছিলাম। সারার সাথে ভালো ব্যবহার করলে ভালো রূপ দেখবেন আর খারাপ ব্যবহার করলে খারাপ রূপ দেখবেন। বাই দ্য ওয়ে, আপনি না এ বাড়ির আত্মীয়? আপনি কি এ বাড়ির ফিক্সড আত্মীয়? জিনাত স্পষ্ট বুঝতে পারল সারাহ তাকে কি বোঝাতে চাইছে। এই বাড়িতে থাকা নিয়েই কিছু বোঝাল। জিনাতের ইচ্ছা করছে সারার গালে থাপ্পড় মারতে। গাল ভেঙে দিতে ইচ্ছা করছে। জিনাত রাগে থর থর করে কাঁপতে কাঁপতে বলল, তুমি জানো এ বাড়িতে আমার অবস্থান আগে কি ছিল? সারাহ ওয়ালের দিকে তাকিয়ে বলল, আপনার ফুপি বাড়ি এটা, এর বেশি আর কিছু না।
ওয়াল থেকে পরপুরুষের সাথে নিজের জয়েন্ট ছবি নামিয়ে ফেলুন। আপনার তো পাপের ভয় নেই। কিন্তু আমার স্বামী ভালো মানুষ। ওনার পাপের ভয় আছে। ওনার ওয়াইফ হিসাবে ওনার পাপ আমি বাড়তে দিব না। জিনাত কণ্ঠে খানিকটা জিদ নিয়ে জিজ্ঞেস করল, যদি না নামাই তাহলে? সারাহ জিনাতে কাছাকাছি এগিয়ে গেলম, জিনাতের দিকে অগ্নিচোখে তাকিয়ে বলল, অন্যর জামাইয়ের সাথে কোনো আত্মসম্মান থাকা মেয়ে রাখে না। যদি ওই ছবি রাখেন তাহলে বুঝব আপনার কোনো আত্মসম্মানই নেই। সারাহ কেমন যেন নিজের ভেতরে নেই, মুখে কিছুই বাজছে না বলতে। জিনাত অবাক হয়ে প্রশ্ন করল, তোমার কিসের এত জেলাসি আমার সাথে সারাহ? সারাহ বিরক্ত কণ্ঠেই জবাব দিল, ঠিক যে কারণে আপনি আমার ওপর জেলাস, সেই কারণে। জিনাত খানিকটা উগ্রতার সাথে বলল, আমি যে কারণে জেলাস সেটা জানতে চেও না। আমার হৃদয়ে যে আগুন জ্বলছে সেই আগুনে পুড়ে ছারখার হয়ে যাবে তোমার সুখের বাগান। আমার হৃদয়ের বাগানের মালি রোশান সিদ্দিকী। উনি যদি ফুলের যত্ন নেন তাহলে কোনোদিন সুখের বাগান ছারখার হবে না। সারার মন খারাপ, বুক ফেটে কান্না আসছে। খুব অল্প সময়ের মাঝে আরিয়ানের নামটা হৃদয় থেকে অস্পষ্ট হয়ে রোশান সিদ্দিকী নামটা স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। এটা কিভাবে ঘটে গেল আর কখন সারাহ জানে না। তাই তো আজ কান্না পাচ্ছে। কেন কান্না পাচ্ছে সারার? বিষণ্ণ মন নিয়ে সারাহ কোচিং গেল। কোচিংয়ে মন বসছে না তার। অশান্তিতে পুড়ে যাচ্ছে হৃদয়ে। কোচিং শেষ করে ছোঁয়া সারার হাত ধরে বলল, এনি প্রবলেম সারাহ? সারার সমস্যা লুকিয়ে জবাব দিল, কই না। ছোঁয়ার সন্দেহ হল। আবার প্রশ্ন করল, রোশান স্যারের সাথে কিছু হয়েছে? কি হবে? উনাকে কি আমি ভালোবাসি নাকি? ভালোবাসিস কিনা জানতে তো চাইনি। সারাহ অন্যমনস্ক হয়ে জবাব দিল, এমনি ভালো লাগছে না, পেটে পেইন হচ্ছে খুব। ছোঁয়া সন্দেহ বশত প্রশ্ন করল, মাস শেষ নাকি? না তো, দেরি আছে। তাহলে হঠাৎ? সারাহ একটু চিন্তিত হয়ে উত্তর দিল, বুঝতে পারছি না। ছোঁয়া বলল, মেবি গ্যাসের সমস্যা। সারাহ অন্যমনস্ক হয়ে উত্তর দিল, হতে পারে। ছোঁয়া এবার এক্সাইটেড হয়ে উত্তর দিল, জানিস তন্ময় কি করেছে? সারাহ বেশ আগ্রহ নিয়ে প্রশ্ন করল, কি? ছোঁয়া লজ্জা পেয়ে বলল, কাল আমাকে চুমু দিয়েছে। লজ্জায় সারারাত ঘুম হয়নি আমার। তন্ময় এমন নির্লজ্জ কবে হল? সারাহ একটা নিঃশ্বাস ছেড়ে বলল, ভদ্র ছেলেটাকে এভাবে খারাপ বানিয়ে ফেললি। আমি কিভাবে খারাপ বানালাম? সারাহ ছোঁয়ার চুল টেনে ধরে বলল, তুই ছাড়া অন্য মেয়েকে তো চুমু দিচ্ছে না। এর মানে তুই ওকে খারাপ বানাচ্ছিস। কথা বলতে বলতে দুজন কলেজের ভেতর প্রবেশ করল। কলেজে প্রবেশ করতেই দেখল রোশান স্যারের পাশে 3টা মেয়ে কি নিয়ে যেন কথা বলছে। ছোঁয়া সারাহকে খোঁচা দিয়ে বলল, দেখ রোশান স্যার, থুককু দুলাভাই দাঁড়িয়ে আছে। চারদিকে এত ছেলে অথচ আমাদের দুলাভাইয়ের মতন এত সুদর্শন ছেলে একটা নেই। সারাহ ইউ আর লাকি। সারাহ ঘাড় কাত করে গম্ভীর হয়ে ছোঁয়ার দিকে তাকাল। এর মানে প্রশংসা একটু বেশি হয়ে যাচ্ছে না? কেউ বলেছে ওই লোককে নিয়ে এত বাড়িয়ে বাড়িয়ে বলতে। সারার তাকানো দেখে ছোঁয়া চোখ নামাল। সে বুঝেছে এত প্রশংসা করে বিরাট অন্যায় করে ফেলেছে। তাই চুপি চুপি সারাহকে বলল, প্রশংসা কি একটু তুলে নিব বেব?
সারাহ আবারও দাঁত কিরমির করে ছোঁয়ার দিকে তাকাল। ছোঁয়া দ্রুত চোখ নামিয়ে মাটিতে দৃষ্টি নিক্ষেপ করল। এমনিতেই মেয়েগুলাকে রোশান স্যারের পাশে দেখে সারার মেজাজ আবারও খারাপ হয়ে গেল। একবার বাড়ি থেকে এক মেয়ের সাথে অশান্তি করে এসছে, এখানে আবার মেয়েগুলা পারলে ওনার গায়ের ওপর হুমড়ি খেয়ে পড়ছে। যেখানে যাব মেয়ে আর মেয়ে। মেয়ে কেলেঙ্কারি ছাড়া এই চরিত্রহীন লোকের কিচ্ছুই নেই। খালি নিজের বউয়ের কাছে এসে এমন ভাব দেখায় যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। অন্যদিকে ঠিকই মেয়েদের সাথে ইটিস পিটিস করতেই থাকে। মেয়েগুলা না হয় বেহায়া, উনি কি জানেন না উনার বউ আছে? বিবাহিত পুরুষ হয়ে মেয়েদের সাথে কথা বলছে। রাগে সারার সমস্ত শরীর ফেটে পড়ছে। বেশি রাগ হচ্ছে মেয়েগুলার হাসি দেখলে। কি বলছে মেয়েরা ওনাকে হেসে হেসে। সারাহ আর এক পাও বাড়াল না। রোশানের দিকে তীব্র বিরক্ত চোখে তাকাল। মন চাচ্ছে এখনই সব গিলে খেয়ে ফেলতে। যা আমার তা আমার। আমার জিনিসের চারপাশে অন্য কারো হস্তক্ষেপ আমি মেনে নিব না। আমি ভালোবাসি বা না বাসি, উনি আমাকে ভালোবাসবেন এবং আমার জন্য দিওয়ানা হবেন। আমি পাত্তা দিব না উনি সহস্রবার সেধে সেধে ভালোবাসা আদায় করে নিবেন। সারার স্বাভাবিক মুখটা হঠাৎ বিরক্ত দেখে রোশান টের পেল তার আশেপাশে মেয়েদের উপস্থিতি সারাহকে জেলাস ফিল করাচ্ছে এবং সারাহ মনে মনে ঝগড়া করছে। যে মেয়েরা ছটফটে ধরনের ওরা রাগ হলেই মনে মনে প্রচুর ঝগড়া করে। রোশান মনে মনে খুশি হল। সে চায় সারাহ আজীবন যেন এমন হিংসুটে থাকে, অন্তত তার ব্যাপারে। প্রিয় মানুষের আশেপাশে অন্য মানুষের আগমন যদি জেলাস ফিল না করাই তাহলে সে কখনো ভালোবাসেনি। রোশান মনে মনে বলল, বুক ফাটবে তবুও মুখ ফুটবে না। মনে মনে ঝগড়া না করে সরাসরি এসে ঝগড়া করো। তোমার এই ঝগড়া আমি ভীষণ ভালোবাসি সারাহ। ছোঁয়া একবার রোশান একবার সারার দিকে তাকাচ্ছে। একজনের গম্ভীর মুখ, আরেকজনের রাগান্বিত চোখ। ছোঁয়া আস্তে করে দুজনের মাঝ থেকে কেটে পড়ে দূরে গিয়ে দাঁড়াল। সারা রোদে দাঁড়িয়েই আছে। রোশান জানে এখন তার বউকে জোরাজোরি না করে সরানো যাবে না। রোদ লাগিয়ে বাসায় গিয়ে বলবে মাথায় পেইন। রোশান সারার দিকে এগিয়ে গেল। সারার সামনাসামনি দাঁড়িয়ে থমথমে কণ্ঠে বলল, এভাবে রোদে দাঁড়িয়ে আছো কেন? মুখ লাল হয়ে গিয়েছে। সারাহ অগ্নিঝরা মুখে রোশান স্যারের দিকে তাকিয়ে বলল, মুখ কালো হোক, গোলাপি হোক, আপনার কোনো সমস্যা? আমার মুখ আমি বুঝব। রোশান পকেট থেকে একটা সাদা রুমাল বের করে সারার মাথায় দিয়ে আগের ন্যায় গম্ভীর কণ্ঠেই বলল, নো, আই হ্যাভ নো প্রবলেম। বাট কার সাথে ঝগড়া করে হেরে গিয়েছ? ঝগড়াতে চ্যাম্পিয়ন মেয়ে কার কাছে হারল? সারাহ আবারও অগ্নিচোখে রোশানের দিকে তাকিয়ে বলল, বাবা আমার কপালটা পোড়াল। এমন মেয়ে কেলেঙ্কারিতে জড়ানো পাত্রের সাথে বিয়ে দিয়েছে, যেখানে যাবে শুধু মেয়ে আর মেয়ে। সারা জীবন মেয়েদের সাথে আমাকে ঝগড়া করেই যেতে হবে। রোশান ছোট্ট করে কাশি দিয়ে বলল, মেয়ে কেলেঙ্কারি মানে? কথাটা আমাকে বললে? সারাহ আবারও রোশানের দিকে রাগান্বিত চোখে তাকিয়ে বলল, এমনভাবে অবাক হলেন যেন মেয়েদের ছায়াও মারান না আপনি। ঘরে মেয়ে, বাহিরে মেয়ে, সব জায়গা মেয়ে। কলেজের সব মেয়েরা আপনার দিকে হা করে তাকিয়ে থাকে। আপনার তো ভালোই লাগে। লাগবে না কেন? মেয়েরা তাকালে সবারই ভালো লাগে। রোশান আশেপাশে তাকিয়ে বলল, কলেজের সবাই আমার স্টুডেন্ট। ভুল বুঝছ কেন? আর বাড়িতে যে আছে? রোশান খানিকটা অবাক হয়ে প্রশ্ন করল।
বাড়িতে কে আছে? জিনাত। ও আমার কাজিন হয়। সারার বিরক্তির মাত্রা বাড়ল। সে রোশানকে বলল, ফটোগ্রাফারকে বলে দিন আমাদের একসাথের কোনো ছবি যেন না করে। রোশান আবারও অবাক হল। আবারও প্রশ্ন করল, কেন? সারা পেটের মাঝে চেপে রাখা কথা এবার বের করে দিল। গড়গড় করে বলে দিল, আমাকে বিয়ে করেছেন কি জন্য আপনি? আপনার কাজিনকে বিয়ে করলেই তো পারতেন। তার সাথে তার ওয়ালে জয়েন্ট ছবি টাঙানো রয়েছে। আমার সাথে ছবির কি দরকার? আপনি জিনাতের সাথে অতীতে কি করেছেন যার জন্য জিনাত আমাকে আজ আজে বাজে কথা শোনাল? এর কৈফিয়ত না দিল আপনার সংসার আর আমি করব না। রোশান বুঝতে পারল জিনাত বাড়ি থেকে মিথ্যা কিছু বানিয়ে বলেছে। রোশান শান্ত কণ্ঠে বলল, বিষয়টা বাড়ি গিয়ে দেখছি। হ্যাঁ দেখুন, যা খুশি করুন। আপনার বাড়ি আমি আর যাচ্ছি না। যান জিনাতের সাথে গিয়ে থাকুন, আপনার নাইসের সাথে। রাতদিন জিনাতকে বলবেন, নাইস দেখাচ্ছে, নাইস লুকিং, ইউ আর মাই নাইস। সারা রাগে গটমট করতে করতে কলেজ গেট পার হয়ে গিয়ে রিকশায় উঠল। আকাশে তখন উথালপাথাল করা মেঘ। বৃষ্টি নামবে এখনই। বলতে বলতেই বড় বড় কয়েক ফোঁটা বৃষ্টি পড়ল রিকশাওয়ালার মাথার ওপর। রিকশাওয়ালা সারাহকে বলল, মামা সাইডে দাঁড়াবো, বৃষ্টি শুরু হবে। বলেই এক সাইডে দাঁড়াল। সারাহ এক মুহূর্ত দেরি না করে রিকশা থেকে নামল। রিকশাওয়ালার ভাড়ার টাকা পরিশোধ করে একটা দোকানের নিচে গিয়ে দাঁড়াল। বারবার ফোনের ভাইব্রেশনে ব্যাগ কাঁপছে। 19 বার রোশানের নাম্বার থেকে কল এসেছে। সারাহ বিরক্ত হয়ে রোশানের নাম্বার ব্লক করে দিল। কেন দিন দিন সারাহ ডেসপারেট হয়ে যাচ্ছে? কেন এমন হচ্ছে? মনের মাঝে অশান্তির দাউ দাউ করা আগুন। কোনো আগুনে পুড়ছে সারাহ, সে জানে না। এই মুহূর্তে সে কি চায় সেটাও জানে না। শুধু জানে সে ভালো নেই। মন আর মস্তিষ্কে কি চলছে বুঝে উঠতে পারছে না। আরিয়ানের প্রতি তীব্র ঘৃণা হয়। অতীতের সময়ের জন্য আফসোস হয়। ঘৃণা হয় নিজের প্রতি। কেন সে আরিয়ানকে ভালোবেসেছিল? এত সুন্দর হয়েও নিজের খালাতো ভাইয়ের থেকে ঠকতে হয়েছিল তাকে। এরপর জীবনে হুট করে একজনের আগমন হল। তার সাথে কিছুদিন থাকতে থাকতে জীবনে দ্বিতীয়বার মনে হচ্ছে সে আবারও প্রেমে পড়েছে। কিন্তু যার প্রেমে পড়েছে সে কি আদৌ কিছু বোঝে? সে কি আমার অনুভূতির সাড়া দিবে কোনোদিন? সে কেন বুঝছে না আমি কি চাই? আমি আমার অনুভূতির নিংড়ে দিতে চাই তাকে। অশান্ত হৃদয় প্রশান্তি চাই। সারাহ ফোন ব্যাগে রেখে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করল। কোথায় যাচ্ছে সে জানে না। চারদিকে মেঘ ডাকছে। প্রবল বৃষ্টি শুরু হল। অকারণ কান্না পাচ্ছে। তার এই আচরণ খানিকটা অস্বাভাবিক। একটা মেন্টাল মানুষের মতো বাড়াবাড়ি রকমের আচরণ। রোশান চিন্তায় পাগল হয়ে যাচ্ছে। কোথায় গেল সারাহ? এভাবে তার নাম্বারই বা ব্লক করে দিল কেন? রোশান নিজেই পাগলের মতো খুঁজতে শুরু করল সারাহকে। বৃষ্টিতে ভিজে শহরের অলিতে গলিতে খুঁজতে শুরু করল। নাম্বার ব্লক করাতে টানা মেসেজ করতে শুরু করল। তাতেও কাজ হল না। রোশান উপায় না পেয়ে অন্য মানুষের ফোন চেয়ে ফোন দিতে লাগল। সারাহ অতিষ্ঠ হয়ে ফোন বন্ধ করে ফেলল। অচেনা রাস্তার এক গলি দিয়ে প্রবেশ করে সারাহ এলোমেলো পায়ে হাঁটতে লাগল। তখন সন্ধ্যা রাস্তা থেকে একটা বেলি ফুলের মালা কিনল মৃন্ময়ে। এই বৃষ্টিময় সন্ধ্যায় একটা বেলি ফুলের মালা তরিকে দিতেই হবে।
ও ভীষণ খুশি হবে। পিহুর ঘর থেকে সাতকাহন বইটি এনে জানালার পাশে বসে পড়ছে তরি। বই পড়া তার অতি প্রিয় একটি শখ। কতদিন হয়েছে সে বই ছুঁয়ে দেখেনি। অথচ ছোটবেলার স্বপ্ন ছিল বড় হয়ে ডাক্তার হবে। বড় একটা বুকশেলফ থাকবে। শেলফ ভর্তি সমরেশ মজুমদার, রবীন্দ্রনাথ ঠাকুরের সব বই থাকবে। তরির মা বলতো, যার ঘরে বউ নেই সে ঘর অন্ধকারের সমান। জ্ঞানবৃদ্ধি এবং মানবিকতার জন্য বই পড়া অত্যন্ত গুরুত্বের। তরি ছোটবেলায় ভীষণ চঞ্চল ছিল। পারিবারিক কলহের শিকার হয়ে তরি আজ মন মরা একটি মেয়ে। যে মেয়েটি ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছিল সে মেয়েটি আজ কতদিন বই ধরে দেখেনি। লেখাপড়ার অধ্যায় বন্ধ হয়ে গিয়েছে তার জীবন থেকে। তরির মায়ের ছিল ব্লাড ক্যান্সার। দিনের পর দিন ভুগেছে অথচ ঠিকভাবে চিকিৎসা করেনি তার বাবা। কখনো ডাক্তারের কাছে নেয়নি। তরির মায়ের বয়সও কম ছিল। মাত্র 15 বছর বয়সে মা হয়েছিল। আর 30 বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করেছিল। তরির মায়ের কপাল প্রথম থেকেই খারাপ ছিল। তার বাবা মেয়েকে বোঝা মনে করতেন। টাকার লোভে 15 বছর বয়সী মেয়েকে তার দ্বিগুণের চেয়ে বেশি বয়স্ক লোকের সাথে বিয়ে দেয়। লোকটার বয়স বেশি হলেও তরির মা স্বামী হিসাবে তাকে মেনে নিয়েছিল। বয়স বেশি হওয়াটা অতটা সমস্যা ছিল না, কিন্তু আসল সমস্যা ছিল তার চরিত্রে। বয়স্ক মানুষ, চেহারা খারাপ মানুষ নিয়ে সংসার করা যায়, কিন্তু চরিত্রহীন মানুষ নিয়ে সংসার করা যায় না। তার পরপরই শরীরে মরণ ব্যাধি বাসা বাঁধে। নিজের জীবনে লেখাপড়া শিখতে পারেনি, কিন্তু নিজের মেয়েকে নিয়ে স্বপ্ন ছিল। কিন্তু সেই স্বপ্ন ও তরির মায়ের মৃত্যুর পরে মরে যায়। আসলে যার কপাল খারাপ হয় তার কপালে কোনোদিনই সুখ হয় না। নিজের বাবার খারাপ চরিত্র দেখে দেখে বড় হয়ে তরি আজ পুরুষ মানুষ দেখলেই ভয় পায়। তার কাছে পুরুষ মানুষ মানেই খারাপ। কিন্তু চাইলেই কি সব করা যায়? মন বড় অদ্ভুত জিনিস। পুরুষ মানুষ হাজারও ঘৃণা করার পরেও মৃন্ময়ের প্রতি তার কেমন যেন একটা টান অনুভব হয়। মৃন্ময়কে দেখতে ইচ্ছা করে। বুকের মাঝে দুরু দুরু করে মৃন্ময়ের জন্য। এই তো সেদিন তরি রাগ করেছিল। সেদিন দিশা আর তরির বাবা সিনেমা দেখতে গিয়েছিল। মৃন্ময় জোর করে তরির রুমে গিয়েছিল পিহুকে নিয়ে। তরির দুর্বলতা আর ভয়ভীতি দেখে মৃন্ময় তরির মনে সাহস জুগিয়েছিল। দিশা বা তার বাবা খারাপ ব্যবহার করলে সে যেন প্রতিবাদ করে। সে যতদিন চুপচাপ সহ্য করবে তারা খারাপ ব্যবহার করেই যাবে। তাছাড়া তরি যেন আবার লেখাপড়া শুরু করে। কেন যেন মনে হয়েছিল তরির মা এসে তরিকে বুঝাচ্ছিল। সেদিনের পর থেকে মৃন্ময় যেন তরির ভরসার জায়গা। তরি সাতকাহন বইটা ছেড়ে একটা চকলেট বক্স বের করল। মৃন্ময় পিহুর হাত দিয়ে সেদিন পাঠিয়েছিল। সেই বক্সে ছিল একটা চিরকুট। চিরকুটে লেখা ছিল, তুমি হাসলে মনে হয় একটা স্বচ্ছ পদ্মফুল। তারপর কত হাজার বার সরি বলেছিল তা গোনা ছিল না তরির। তার মায়ের মতো এই প্রথম কেউ তার রাগের কেয়ার করছিল। সেদিনের পর থেকে তরি চিরকুটটা রেগুলারই একবার করে পড়ে আবার চকলেট বক্সে রেখে দেয়। একটা চকলেটও সেখান থেকে খায়নি। এরই মাঝে হঠাৎ দিশা তরির রুমে এসে চকলেটের বক্সটা তরির হাত থেকে ছো মেরে নিয়ে বলল, প্রেম করতেছ? তরির রুচিতে বাধে দিশার সাথে কথা বলতে। বাবাকে বিয়ের পর থেকে অপছন্দ করে। এখন মৃন্ময়ের দিকে আকৃষ্ট দেখে আরো বিরক্ত লাগে। তরি গম্ভীর কণ্ঠে বলল, ওটা দাও। হিংসায় দিশার চক্ষু ছুটে যাচ্ছে।
বেশ রাগান্বিত কণ্ঠে বলল, আমার প্রশ্নের আগে উত্তর দাও, প্রেম করতেছ? কার সাথে? তরি ঘৃণাভরা দৃষ্টিতে দিশার দিকে তাকিয়ে বলল, আমি বলতে আগ্রহী নই। দিশা আবারও রাগান্বিত কণ্ঠে বলল, তোমার মুখে দেখছি বুলি ফুটেছে। বুলির কি হলো? দিশা এবার মৃন্ময়ের নাম ধরেই বলল, কে দিয়েছে এটা? মৃন্ময়। তরি চকলেটের বক্সটা ছো মেরে দিশার হাত থেকে নিয়ে বলল, মৃন্ময়ের প্রতি আমার এত আগ্রহ নেই যতটা তোমার আছে। মৃন্ময়ের তরির প্রতি আকৃষ্টতা দিশাকে পোড়াচ্ছে। সে চাইছে না মৃন্ময় তরির কাছাকাছি আসুক। দিশা খুব চিল্লাপাল্লা করে তরির বাবাকে ডাকল। তরির বাবা এগিয়ে আসতেই দিশা বলল, তোমার মেয়ে কার সাথে যেন প্রেম করছে, আমি সেটা জানতে চাইতেন আমার গায়ে হাত তুলেছে। দেখো ওর হাতে চকলেট। কে দিয়েছে এসব? আমি না হয় ওর সৎমাতাই বলে আমার গায়ে হাত তুলবে। তরির বাবা কোনো কথা না শুনেই তরির দুগালে খুব জোরে চর বসিয়ে দেয়। তরির ঘাড় ধরে রুম থেকে ধাক্কা মেরে বলে, দূর হ আমার চোখের সামনে থেকে। 7 দিনের মাঝে তোর বিয়ে দিয়ে দিব আমি। দুঃখে কষ্টের প্রচণ্ড বৃষ্টির মাঝে তরি ঘর ছেড়ে বেরিয়ে যায়। কোথায় যাবে সে? কে দিবে আশ্রয়? পৃথিবীতে কি কেউ আছে যে তাকে একটু আশ্রয় দিবে? কেউ কি নেই তার অভিশপ্ত জীবন থেকে মুক্তি দিবে? বাসা থেকে বের হতেই তরি দেখল ছাতা হাতা মৃন্ময় একটা ফুলের মালা হাতে নিয়ে এগিয়ে আসছে। তরিকে দেখেই মৃন্ময় হল মেঘ না চাইতে জলের মতো। মৃন্ময় আজ ভেবেই এসেছে এই বৃষ্টিটা সে পিহুর সাহায্য নিয়ে তরির সাথে কাটাবে। বাড়ি ঢোকার আগেই তরির দেখা মিলল। মৃন্ময়কে দেখেই মনে হল এই পৃথিবীতে একমাত্র আপনজন তার মৃন্ময়। নিজেকে আর সামলাতে পারল না। ছুটে গেল মৃন্ময়ের কাছে। আকস্মিক মৃন্ময়কে জড়িয়ে ধরে হাউমাউ কান্নায় ভেঙে পড়ল। এমন কিছু আজ মৃন্ময়ের জন্য অপেক্ষা করছিল মৃন্ময় জানত না। শরীর যেন কাঁপতে শুরু করল। হৃদস্পন্দের গতিবেগ যেন থেমে গেল। 2 ঠোঁটের মাঝে ফাঁকা হয়ে গেল তার। কি যে ঘটে গেল তার মন আর শরীর এসে টের পেল না। কেবল কিঞ্চিত হেসে আকাশের দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ সৃষ্টিকর্তা, আজ আমার বর্ষণ সঙ্গিনীকে খুঁজে পেয়েছি। তরি প্রচণ্ড কান্নায় ঢলে পড়ল মৃন্ময়ের বুকে। কষ্টের তীব্রতা যেন আজ ক্রমশ কমছে। মৃন্ময় পরমে স্নেহে তরিকে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল, তোমার সবটুকু কষ্ট নিংড়ে দাও তরি। আমি তোমার কষ্টের ভার নিতে চাই। তরি ফুপিয়ে ফুপিয়ে কেঁদে বলল, আমি মরে যেতে চাই। আমাকে মেরে ফেলুন আপনি। আমি আর সহ্য করতে পারছি না। মৃন্ময় তরির কপালে আলতো চুমু দিয়ে বলল, বোকা মেয়ে তুমি মরবা কেন? তোমার চোখে তাকিয়ে সেই কবেই মরে গিয়েছি মায়াবিনী। তুমি একবার আমার হাতটা শক্ত করে ধরো, তোমার জন্য সারা দুনিয়ার সাথে যুদ্ধ করতে রাজি আমি। তখন ও তরি কাঁদছে, তবে এই কান্না আনন্দের, তীব্র আনন্দের। যেন মরা গাছে নতুন করে সবুজ পাতা গজানোর মতো। চিন্তায় পাগল প্রায় রোশান। কাক ভেজা হয়ে রাস্তা দিয়ে ঘোরাঘুরি করছে। জীবনে প্রথমবার এতটা দুশ্চিন্তায় পড়েছে সে। সে কত শতবার ফোন কলে ট্রাই করেছে তার হিসাব নেই। নিজের গভীর অনুভূতি সে সারাহকে বোঝাতে পারে না। তবুও একটা মেসেজ লিখল, কোথায় হারিয়ে গেলে সারাহ? তুমি ছাড়া শূন্য লাগছে সব। 1 সেকেন্ডের জন্য মনে হচ্ছে তুমি ছাড়া আমি অতল সমুদ্রে হারিয়ে যাচ্ছি। ঠাই খুঁজে পাচ্ছি না কোথাও। প্লিজ কাম ব্যাক মাই লাইফ।
সন্ধ্যার পর পরই কিছু দোকানদার দ্রুত দোকানপাট বন্ধ করে ছাতা মাথায় দিয়ে দ্রুত বাড়ির দিকে রওনা হচ্ছে। রাস্তায় ক্রমশ যানবাহন কমে যাচ্ছে, কারণ রাত হওয়ার সাথে সাথে বৃষ্টি ক্রমশ বাড়ছে। এক সেকেন্ডও রেস্ট নেই বৃষ্টির। অবিরত আকাশ থেকে পানি নির্গত হচ্ছে। জোরে জোরে মেঘ ডাকছে। ঠান্ডায় সারা শরীরে কাঁপুনি উঠে গেছে। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। মাঝে মাঝে বিদ্যুৎ চমকালে কেবল একটু আলোর দেখা পাওয়া যাচ্ছে। সারাদিন বৃষ্টিতে ভিজে সারার শরীরে ঠান্ডা বসে গিয়েছে। এখন আর জেদ দেখিয়ে পারছে না। মনে হচ্ছে এখনই লেপ গায়ে না দিল সে মারা যাবে। আবার রাত বাড়ছে, ভয়ও করছে। কাপা হাতে দ্রুত ব্যাগ থেকে ফোন বের করল। ফোন বের করে দেখল পানিতে ভিজে ফোনের অবস্থা একাকার। ফোনের সুইচ অফ হয়ে গিয়েছে। এখনই তার রোশান স্যারকে ফোন দিতে হবে। কিন্তু ফোন তো অফ, কিভাবে ফোন দিবে? বাজারে এসে একটা রেস্টুরেন্টের মালিকের থেকে ফোন চেয়ে রোশানের নাম্বার ডায়াল করল। রোশানের ফোনের রিংটোন বাজতেই রোশান দ্রুত ফোনটা রিসিভ করে কানে দিল। কেন যেন মনে হচ্ছিল এটা সারা হবে হয়তো। সত্যি তাই হল। সারা কোনো কথা না বাড়িয়ে বলল, আমি কাচ্চি হাউজে আছি, একটু নিয়ে যাবেন? রোশান উত্তেজিত কণ্ঠে বলল, ওখানেই থাকো, একটুও নড়াচড়া করবে না, আমি এক্ষুনি আসছি। রোশান ঝুম বৃষ্টির শহরে বাইকের সর্বোচ্চ স্পিড দিয়ে নিজের জীবনের মায়া না করে গাড়ি চালাচ্ছে। এও স্পিডে একটা অ্যাক্সিডেন্ট ঘটলে মৃত্যু নিশ্চিত। রোশানের মাথায় একটাই চিন্তা, তাকে সারার কাছে পৌঁছাতে হবে। যেভাবেই হোক পৌঁছাতে হবে। ঠিক 10 মিনিটের মাঝে রোশান কাচ্চি হাউজের সামনে পৌঁছাল। বাইক স্ট্যান্ড করে হেলমেট খুলে দেখল সারা একটি চেয়ারে বসে কাঁপছে। কাচ্চি হাউজের একটি ছেলে সারার কপালে হাত ছোঁয়াতে যাচ্ছে। তখনই রোশানের চোখ দুটো জ্বলে উঠল। সে জ্বলন্ত চোখে ছেলেটির দিকে তাকিয়ে লাউড ভয়েসে বলে উঠল, এই, ডোন্ট টাচ মাই ওয়াইফ। ছেলেটি চমকে উঠে পেছনে ফিরে তাকাল। তাকিয়ে দেখল অগ্নিচোখে একজন লোক তার দিকে তাকিয়ে আছে। ছেলেটি অমায়িক এক হাসি দিয়ে বলল, আপনি যা ভাবছেন তা নয়। রোশানের কণ্ঠে যেন বজ্র। সে বজ্রকণ্ঠে বলল, তোকে পুলিশে দেব আমি। আমি যে দেখেছি তাই ভাবছি। ছেলেটি নমনীয় কণ্ঠে বলল, উনার জ্বর কি না সেটাই দেখতে যাচ্ছিলাম। রোশান সারার কাছে এগিয়ে গেল। সারার কপালে হাত রেখে বলল, তুই কি ডাক্তার? যে কপালে হাত দিয়ে সব বুঝবি, বুঝেই বাকি করবি তুই? মেয়ে মানুষ দেখলেই কি তোদের ছুতে হয়? ভাই, আমাকে মাফ করে দিন। আমি সত্যিই খারাপ মনে ছিলাম না। রোশান আর কথা বাড়াল না। এমনি টেনশনে রোশানের মাথা খারাপ। সারা টলমল চোখে রোশানের দিকে তাকিয়ে আছে। এত রাগ, এত তেজ উনার মাঝে। একদমই যেন আগুনের গোলা উনি। উনি আমার প্রতো এতটা পসেসিভ কবে থেকে? রোশান সারার হাত ধরে বসা থেকে দাঁড় করাল। সারাদিনের ঘটনার জন্য আর প্রশ্ন না করে বলল, বাইকে বসতে পারবে? সারা রোশানের চোখের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, পারবো। রোশান সারার হাত ধরে বাইকের কাছে গেল। বাইক স্টার্ট দিয়ে বলল, তোমার শরীর কাঁপছে, পড়ে যেতে পারো। দুই পা দুদিকে দিয়ে আমার সাথে মিশে আমাকে শক্তভাবে জড়িয়ে ধরো। সারা এমন পুরুষদের মতো বাইকে ওঠেনি কখনো। কিন্তু এখন পরিস্থিতি খারাপ।
রোশন স্যার ভয়ানক রেগে আছেন। এই মুহূর্তে আর তালবাহানা করা যাবে না। যা বলছে তাই করি। সারাহ ছেলেদের মতো রোশানের বাইকের পেছনে বসল। রোশান চোয়াল শক্ত করে বলল, আমাকে শক্তভাবে জড়িয়ে ধরতে বলেছি। এখন যেন এক কথা দুবার বলা লাগে না। রোশানের প্রতিটা কথা খুব ভয়ানক শোনাচ্ছে। তীব্রভাবে রেগে আছে মনে হচ্ছে। সারাহ আর কথা বাড়াল না। সারাহ পেছনে থেকে রোশানকে শক্তভাবে জড়িয়ে ধরল। সাথে সাথে অদ্ভুত এক অনুভূতি সারার সমস্ত দেহ মন দুলিয়ে উঠল। বুকের মাঝে হৃদস্পন্দনটা ঘড়ির কাঁটার মতো ঠক ঠল করছে। এক দারুণ শিহরণে শরীর কাঁপছে সারার। একটা পুরুষকে শক্তভাবে জড়িয়ে ধরলে এত মানসিক শান্তি পাওয়া যায় এটা আগে জানলে সব লজ্জা উপেক্ষা করে অনেক আগেই রোশান সিদ্দিকীকে জড়িয়ে ধরত সারাহ। ভেতরে যে অশান্তির ঝড়ে হৃদয় পুড়ছিল তার, সেই অশান্তির আগুন রোশান সিদ্দিকীকে জড়িয়ে ধরে নিভিয়ে ফেলত। সারাহ আর একটু শক্ত করে রোশানকে জড়িয়ে ধরল। রোশানের অনুভূতি কি সেটা বোঝা যাচ্ছে না। তবে সে মাথার হেলমেট খুলে সারার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা পরে নাও। হেলমেট দেখে সারাহ কিছুটা অবাক হয়ে বলল, আপনি ড্রাইভ করবেন, আপনি পরুন। আমি কেন পরব? রোশান গম্ভীর কণ্ঠে বলল, দুইটা হেলমেট নেই সাথে। সারাহ শান্ত কণ্ঠে বলল, দুইটা নেই যখন, আমি কেন পরব হেলমেট? রোশান পূর্বের ন্যায় গম্ভীর কণ্ঠে বলল, সেফটির জন্য। আমার চেয়ে আপনার সেফটি বেশি জরুরি। আপনি সেফ থাকলেই আমাকে সেফ করতে পারবেন। রোশান সেই পূর্বের ন্যায় গম্ভীর কণ্ঠে আবারও বলল, ইউ আর মোর ইম্পর্টেন্ট টু মি। সারাহ আমরা করে বলল, কিন্তু। রোশান রাগান্বিত কণ্ঠে বলল, তুমি কি করবে নাকি বাড়াবাড়ি করতেই থাকবে? সারাহ ভয়ে ভয়ে হেলমেটটা পরে নিল। রোশান এখানেই শেষ করল না। সারাহকে এইবার বলল, তোমার ওড়নাটা দাও। সারাহ এবারও অবাক হয়ে প্রশ্ন করল, ওড়না কেন? দিতে বলেছি দাও। সারাহ গায়ের ভেজা ওড়নাটা খুলে রোশানের দিকে এগিয়ে দিল। রোশান ওড়নার এক মুড়ো নিজের হাত ধরে আরেক মুড়ো সারার হাতে দিয়ে বলল, কোমরে প্যাচ দাও। সারাহ কৌতূহলী হয়ে প্রশ্ন করল, আমাকে বাঁধবেন কেন? রোশান চোয়াল শক্ত করে বলল, তোমাকে তো গাছের সাথে বাঁধছি না, আমার সাথে বাঁধছি। সারাহ মৃদু হাসল। রোশান সারাহকে তার সাথে ওড়নার সাহায্য বেঁধে নিয়ে খুব সাবধানে বাইক চালাচ্ছে। সারাহ যে ভীষণ অসুস্থ হয়ে পড়েছে রোশান দেখেই বুঝতে পেরেছে। যাতে বাইক থেকে না পড়ে সেজন্য এত সেফটি দিয়ে নিয়ে যাচ্ছে। পুরুষ মানুষ তার শখের নারীকে এভাবেই আগলে রাখার চেষ্টা করে। বাইক চলছে, আকাশ থেকে বৃষ্টি পড়ছে। সারাহ রোশানের পিঠের ওপর মাথা রেখে আরামছে রোশানকে জড়িয়ে ধরে যাচ্ছে। সারাহ যেন আজ তার বর্ষণ সঙ্গীকে খুঁজে পেয়েছে। চলবে।